চলমান এই প্রশিক্ষণের প্রতিটি অধিবেশন আপনারা পাচ্ছেন আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলে। প্রতিটি অধিবেশন সুন্দর করে এখানে দেওয়া আছে। আশা করছি এই টিউটোরিয়ালগুলো দেখে লিডারশিপ প্রশিক্ষণ সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা প্রধান শিক্ষকগণ এবং আমাদের যারা মেন্টর রয়েছে সবাই এখান থেকে পাবেন। আমরা শুরু করছি আমাদের আজকের অধিবেশনটি। অধিবেশন 5, অধিবেশন 2 এবং দিন 5 যেটি রয়েছে সেটি নিয়ে আজকের আলোচনা। পুরো আলোচনা জুড়ে আমি থাকছি আপনাদের সাথে। আমাদের এই অধিবেশনটি হবে জাতীয় শিক্ষাক্রম বা ন্যাশনাল কারিকুলামের উপরে। আমরা জানি কোনো দেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক যে পরিকল্পনা সেটি হচ্ছে জাতীয় শিক্ষাক্রম। আমাদের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ এই জাতীয় শিক্ষাক্রম সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা এই সেশন থেকে পাবেন। আমরা যদি এই সেশনের শিক্ষণফলগুলো একটু জেনে নেই তাহলে আমরা বলতে পারি যে শিক্ষাক্রমের ধারণা গুরুত্ব ব্যাখ্যা করতে পারবেন। অর্থাৎ শিক্ষাক্রম কি এবং কেন শিক্ষাক্রম একটা জাতির গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, শিক্ষার্থীর গঠনে সে এই কারিকুলামের গুরুত্বটা কি সেটি ব্যাখ্যা করতে পারবেন। শিক্ষাক্রমের উপাদান সমূহের মধ্যে সম্পর্ক কি, একটা শিক্ষাক্রম হতে গেলে যে বিভিন্ন কিছু লাগে, যে বিভিন্ন উপাদানের সমন্বয়ে তৈরি হয়, সেই উপাদানগুলো কি কি এবং জাতীয় শিক্ষাক্রম বাস্তবায়নে প্রধান শিক্ষকগণের করণীয় কি সেটি। যেহেতু বিদ্যালয় এর প্রধান হচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তার নেতৃত্বেই জাতীয় কারিকুলাম মূলত বাস্তবায়িত হবে এবং কারিকুলাম বাস্তবায়নে প্রধান শিক্ষকই হচ্ছে একমাত্র প্রধান হাতিয়ার বলা যেতে পারে বা প্রধান আয়োজক বলা যেতে পারে। কারণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা কারিকুলাম তৈরি করে বা ইমপ্লিমেন্টেশনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়, কিন্তু মূল ফোকাস হচ্ছে বিদ্যালয়ে কারিকুলামটা বাস্তবায়িত হবে এবং সেই কারিকুলাম বাস্তবায়নটা প্রধান শিক্ষকের নেতৃত্বে হতে হবে। আমরা দেখি এক এক স্কুলে শিক্ষণের মান আছে এক এক ধরনের। কারিকুলামের যে প্রত্যেকটা বিষয় কারিকুলামের যেভাবে বলা হয়েছে সেইভাবে হয় না। কিন্তু এটা কেন হয় না? এটা হয় না এই কারণেই যে প্রধান শিক্ষক বা সংশ্লিষ্ট শিক্ষকগণ কারিকুলামের আলোকে পাঠদান করার যে বিষয়গুলো থাকে বা কারিকুলামের সাথে যে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে বা অন্যান্য যতগুলো বিষয় থাকে সবগুলোর বাস্তবায়নে প্রধান ভূমিকা কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষকের। সেই জন্য তার করণীয় কি এবং তাকে অবশ্যই একজন কারিকুলাম বিশেষজ্ঞ বা এর গুরুত্ব উপাদান বা এভরিথিং সেই বিষয়গুলো জানা থাকতে হবে। প্রথমেই জানা দরকার যে কারিকুলাম কি বা শিক্ষাক্রম কি। হ্যাঁ, ইংরেজিতে আমরা যাকে বলছি কারিকুলাম, বাংলায় শিক্ষাক্রম। শিক্ষাক্রম কি এটি আমরা ধারণাটা সবার কাছ থেকে নিয়ে আমরা এখানে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। শিক্ষাক্রম হলো একটি শিক্ষা ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ, যেটা আমি শুরুতে বলেছিলাম, এবং এটিকে অনেকে শিক্ষা ব্যবস্থা হৃৎপিণ্ডও বলা যায়। হৃৎপিণ্ড বলেছেন বা রোড ম্যাপ বলেছেন, অর্থাৎ একটা শিক্ষা ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে তার একটা রোড ম্যাপ, রূপরেখা বা ফ্রেমওয়ার্ক থাকা দরকার, তাই না? এই কারিকুলামটা হচ্ছে সেই ফ্রেমওয়ার্ক। শিক্ষাক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের যথাযথ শিখন অভিজ্ঞতা প্রদান করা হয়। শিক্ষা কি? শিক্ষা হচ্ছে কিছু অভিজ্ঞতার ফলাফল, তাই না? তাহলে কিছু অভিজ্ঞতা তারা শিক্ষণের মধ্য দিয়ে অর্জন করবে। অর্থাৎ কোনো একটি স্তরে শিক্ষার্থীরা কি শিখবে, কখন শিখবে, কে শিখাবেন, কিভাবে শিখাবেন, কি উপকরণ লাগবে, কিভাবে মূল্যায়ন করবে, এই যে এতগুলো কির উত্তর জানা, যেখানে জানা যায় সেই বিষয়গুলো সবিশেষ বা সবিস্তার ইন ডিটেইলস যেখানে থাকে সেটি কারিকুলামেই মূলত এই জিনিসগুলা বর্ণিত থাকে বা উল্লেখিত থাকে। তাহলে শিক্ষার্থীরা কি শিখবে সেটা নির্ধারণ করতে হবে, কখন শিখবে, কিভাবে শিখবে, কারা কারা শিক্ষার সাথে সংশ্লিষ্ট থাকবেন, এটি শিখাতে গিয়ে কি উপকরণ লাগবে, কিভাবে সেটি মূল্যায়নের মাধ্যমে বেরিয়ে আসবে, এই সব কিছুর একটি পরিপূর্ণ দলিল এই বা রূপকল্প এটি থাকে। পৃথিবীর অনেক দেশের প্রতিষ্ঠান নিজস্ব শিক্ষাক্রম তৈরি বাস্তবায়ন করে থাকে। এটি বলা হয়েছে যে পৃথিবীর আমাদের দেশে তো জাতীয় কারিকুলাম বা একটা কারিকুলাম করে দেওয়া হয়েছে, যেটা আমাদের এনসিটিবি কর্তৃক করা হয়ে থাকে, কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে তারা তাদের নিজস্ব কারিকুলাম তৈরি করে। অর্থাৎ জাতীয়, যেমন আমাদের দেশেও রয়েছে জাতীয় কারিকুলামের সাথে মিল রেখে আমাদের ক্যাডেট কলেজগুলো বা অনেক প্রতিষ্ঠান আছে তাদের নিজস্ব কিছু কারিকুলাম ওখানে অ্যাড করা থাকে, কিছু জিনিস অ্যাড করা থাকে। আমাদের দেশে কেন্দ্রীয়ভাবে জাতীয় শিক্ষাক্রম বা পাঠ্যপুস্তক বোর্ড এটি প্রণয়ন করে থাকে এবং শিক্ষা প্রতিষ্ঠান তা বাস্তবায়ন করে, এবং এই প্রতিষ্ঠানের প্রধান হিসেবে যে প্রধান শিক্ষক এর নেতৃত্বে মূলত এটি বাস্তবায়িত হয়। বাংলাদেশে সর্বশেষ যে কারিকুলাম 2021 করা হয়েছে, এই কারিকুলামটা একটি পরিমার্জিত কারিকুলাম এবং একটি যোগ্যতা ভিত্তিক কারিকুলাম। এই কারিকুলামে মূলত মূল 10টি যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ আমাদের
শিক্ষার্থীরা 10টি মূল যোগ্যতা অর্জন করবে কারিকুলামের মধ্য দিয়ে। এবং আরেকটি বিষয় বলা যেতে পারে, আমাদের এখন যে কারিকুলামটা করা হয়েছে সেটি একটি অভিন্ন কারিকুলাম, অর্থাৎ প্রথম শ্রেণী থেকে বা প্রাক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই কারিকুলামটা একই কারিকুলাম, অভিন্ন কারিকুলাম করা হয়েছে। এখানে আমরা কিছু জিনিস জেনে নিলাম। এরপরে শিক্ষাক্রমের একটি সার্বজনীন সংজ্ঞা এখানে দেওয়া হয়েছে। আমরা শিক্ষাক্রম নিয়ে অনেক ধরনের সংজ্ঞা রয়েছে। আমাদের বাংলাদেশের যারা শিক্ষাবিদ তারা যেটা বলেছেন যে কোনো বিশেষ স্তরের শিক্ষা সম্পর্কিত কার্যক্রম বা অভিজ্ঞতার পূর্ণাঙ্গ দলিল যা কোনো দায়িত্বশীল সংগঠন কর্তৃক গৃহীত পরিচালিত হয় সেটি হচ্ছে শিক্ষাক্রম বা কারিকুলাম। আবার শুরুতেই বলেছি যে পরিপূর্ণ দলিল এটি একটি, সবকিছুই এটার মধ্যে থাকবে। হ্যাঁ, এবং এটি কোনো একটি দায়িত্বশীল সংগঠন বলতে কি বোঝাইছে? আমাদের দায়িত্বশীল সংগঠন যেটা একটা, যাদেরকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে, আমাদের এনসিটিবি কে সেই কারিকুলাম প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে, সেরা এবং তারা এটি পরিচালিত করে থাকেন। তাহলে আমরা জেনে নিলাম শিক্ষাক্রমের সংজ্ঞাটি। আমরা যদি আমাদের পরিমার্জিত যে কারিকুলাম সেখানে আমরা একটা সংজ্ঞা, ছোট করে একটি সংজ্ঞা দেওয়া হয়েছে, শিক্ষা কার্যক্রম পরিচালনার সুবিন্যস্ত পরিকল্পনাই হলো শিক্ষাক্রম। শিক্ষা কার্যক্রম পরিচালনার সুবিন্যস্ত পরিকল্পনাই হচ্ছে শিক্ষাক্রম, অর্থাৎ ইন ডিটেইলস একটি ভালো সুন্দরভাবে বিন্যস্ত থাকবে সেটা, কিভাবে কি হবে সেটি হচ্ছে শিক্ষাক্রম। এবং আমাদের শিক্ষাক্রমটি একটি যোগ্যতা ভিত্তিক কারিকুলাম। এরপরে আমরা যেটা জানবো যে প্রাথমিক শিক্ষাক্রমের মূল উপাদান কি, অর্থাৎ শিক্ষাক্রমের মূল যে উপাদান আমাদের প্রাথমিক শিক্ষা, আমরা আমাদের প্রাথমিক স্তরের যে শিক্ষাক্রম সেটির মূল উপাদানটা কি? সেটির মূল উপাদান হচ্ছে বিষয়বস্তু, অর্থাৎ এখানে কিছু কন্টেন্ট থাকবে, কি কি বিষয় শিক্ষার্থীদের পড়ানো হবে, কোন কোন বিষয় পড়ানো হবে, সেই বিষয়গুলোর মধ্যে কি কি কন্টেন্ট দেওয়া হবে, সেগুলি মূলত শিক্ষার্থীর মেধা, মনন, পারগতার স্তর সবকিছু আমাদের দেশের বিভিন্ন সিচুয়েশন বিবেচনা নিয়ে সেইটি করা হয়েছে। বিষয়বস্তু নির্ধারণ যেটাকে বলছি আমরা, এই বিষয়বস্তুর পরে সেই বিষয়বস্তুগুলো আমরা কিভাবে শ্রেণীতে পাঠদান করব, অর্থাৎ শেখানো কার্যক্রমটা কেমন হবে, সেই বিষয়গুলো ওখানে থাকবে। তার জন্য কি উপকরণ লাগবে তার একটি সুবিন্যস্ত পরিকল্পনা, যেটাকে আমরা বলছি টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস। এবং এইটি হচ্ছে আমাদের মূল ফোকাসিং, অর্থাৎ শ্রেণী কার্যক্রমটা যথাযথ পরিচালনা করা। এবং এরপরে কার্যক্রম পরিচালনার শেষে মূল্যায়ন থাকবে, যেটা অর্থাৎ শিক্ষার্থীরা কতটুকু শিখতে পারছে, শিক্ষার্থীদের শিখনে কি বাধা, তাহলে টিচিং লার্নিং প্রসিডিউর বা মেথডটা কিভাবে পরিবর্তন করে সেটিকে এনহান্স করা যায়, সেই বিষয়গুলো থাকবে মূল্যায়নের মধ্যে। এবং মূল্যায়নটা হবে আমাদের এখন জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি যেটিকে আমরা বলছি, অর্থাৎ শিক্ষার্থীরা শুধু জ্ঞান নির্ভর হবে না, কিছু মুখস্থ বিদ্যা নিয়ে এখান থেকে বের হবে না, তাদের দক্ষতা অর্জন করতে হবে। সেই দক্ষতা অর্জনের উপর ফোকাসিং করা হয়েছে এবং এর মধ্য দিয়ে যাদের জন্য দৃষ্টিভঙ্গি, মূল্যবোধের একটি ইতিবাচক পরিবর্তন হয়, সেই জায়গাগুলো মূল্যায়নের মাধ্যমে বের হয়ে আসবে। এবং এইটার মধ্যে এরপর আরেকটি যে উপাদান রয়েছে সেটা হচ্ছে প্রত্যাশা। প্রত্যাশা বলতে আমাদের এই কারিকুলামের মধ্য দিয়ে আমরা প্রত্যাশা করছি যে আমাদের শিক্ষার্থীরা আগামী দিনে বিশ্বমানের নাগরিক হয়ে গড়ে উঠবে এবং বিশ্বমানের নাগরিক হওয়ার জন্য যে যোগ্যতাগুলো, যে দক্ষতাগুলো, যে অভিজ্ঞতাগুলো তাদের দরকার সেটি কিন্তু কারিকুলামে প্রতিফলন করার চেষ্টা করা হয়েছে। এই হচ্ছে চারটা মূল উপাদান। এই চারটা মূল উপাদান নিয়েই মূলত শিক্ষাক্রম বিবেচনা করা হয়েছে। শিক্ষাক্রম তৈরির সময় এই বিষয়গুলোকে বিবেচনায় নেওয়া হয়েছে। এরপরে আমরা যেটি জানবো যে আমাদের এই কারিকুলামের একটি ভিশন দেওয়া হয়েছে। ভিশন হচ্ছে একটি দীর্ঘমেয়াদী স্বপ্ন বা রূপকল্প, যেটাকে আমরা বলতে পারি পরিমার্জিত শিক্ষাক্রমের ভিশনটা কি। সেখানে বলা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত দেশপ্রেমিক, উৎপাদনমুখী, অভিযোজনে সক্ষম, সুখী ও বৈশ্বিক নাগরিক গড়ে তোলা। অর্থাৎ আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী যেন বৈশ্বিক নাগরিক হয়, তারা যেন অভিযোজনে সক্ষম হয়, তাদের ভিতরে যেন প্রোডাক্টিভিটি তৈরি হয় এবং তারা যেন দেশপ্রেমে উজ্জীবিত হয় এবং সব জায়গাগুলোতে যে মুক্তিযুদ্ধের চেতনাকে যেন তারা ধারণ পালন লালন করে বড় হয়। এইটাই হচ্ছে আমাদের ভিশন। এই ভিশনকে সামনে রেখে আমাদের কিছু অভিলক্ষ্য করা হয়েছে মিশন। সেই মিশনগুলো হচ্ছে সকল শিক্ষার্থীর অন্তর্নিহিত সম্ভাবনার বিকাশে কার্যকর নমনীয় শিক্ষাক্রম। আমাদের যেটা বলা হয়েছে যে সকল শিক্ষার্থী, অর্থাৎ এখানে পাস ফেল করা না,
সকল শিক্ষার্থী যেন যথাযথ যোগ্যতা নিয়ে যায় এবং সকল অর্জন করে। সকল শিক্ষার্থীর মধ্যে যে অন্তর্নিহিত সম্ভাবনা রয়েছে, অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে কিছু পোটেনশিয়ালিটি রয়েছে, প্রত্যেক শিক্ষার্থীর কিছু করার সক্ষমতা রয়েছে, সেটির বিকাশে কার্যকর ভূমিকা নেওয়া এবং নমনীয় আমাদের এই শিক্ষাক্রমটি নমনীয় বলা হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীর বিকাশ উৎকর্ষ সাধনের সামাজিক কেন্দ্র হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমনিতেই একটি সামাজিক কেন্দ্র। কিসের সামাজিক কেন্দ্র? সেটা হবে আমাদের শিক্ষার্থীর বিকাশ এবং উৎকর্ষ সাধন, অর্থাৎ স্টুডেন্টদের যে ডেভেলপমেন্ট এবং সেটার যে উৎকর্ষ বলতে ডে বাই ডে তাদের ক্রমান্নতি হওয়া, আস্তে আস্তে তার আরো ভালো হওয়া, আরো বিকশিত হওয়া, সেটির একটি সামাজিক কেন্দ্র হিসাবে শিক্ষা প্রতিষ্ঠান বা বিদ্যালয়কে ধরা হয়েছে এখানে আমাদের কারিকুলামে। এবং প্রাতিষ্ঠানিক পরিবেশের বাইরেও বহুমাত্রিক শিক্ষণের সুযোগ ও স্বীকৃতি দেওয়া হয়েছে। শুধু যে স্কুলেই লেখাপড়া হবে, বিদ্যালয়ে লেখাপড়া হবে না, বিদ্যালয়ের বাইরে যে কোনো সামাজিক পরিবেশ থেকে, ধর্মীয় প্রতিষ্ঠান থেকে বা বড়দের থেকে ছোটদের থেকে অনলাইন ভিত্তিক অফলাইন ভিত্তিক সমস্ত মাধ্যমে বহুমাত্রিক শিক্ষণ মানে কি, যে কোনো জায়গার থেকে শিক্ষণের সুযোগ তারা পাবে এবং সেটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে এই কারিকুলামে। সংবেদনশীল, জবাবদিহিমূলক, একীভূত এবং অংশগ্রহণমূলক শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ আমাদের শিক্ষা ব্যবস্থা হবে সব দিক থেকে সংবেদনশীল। সেটি হতে পারে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে অ্যাকুমুলেট করা, যারা আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে তাদের প্রতি সংবেদনশীল, বিভিন্ন ধর্ম, গোত্র, বর্ণ, সম্প্রদায়ের শিশু রয়েছে তাদের প্রতি সম্প্রদানশীল, সংবেদনশীল এবং নারী পুরুষের যে ছেলে মেয়ের যে বৈষম্য অর্থাৎ জেন্ডার ইকুইটি যেটাকে আমরা বলছি, সেই বিষয়গুলো সংবেদনশীল হতে হবে আমাদের এই কারিকুলামটা করা হয়েছে। এবং এটি হবে একটি জবাবদিহিমূলক, একীভূত অর্থাৎ ইনক্লুসিভ এবং পার্টিসিপেটরি মেথডে এখানে শিক্ষাদান হবে। পরের যেটি বলা হয়েছে, শিক্ষা ব্যবস্থার সকল পর্যায়ে দায়িত্বশীল, স্বপ্রণোদিত, দক্ষ পেশাদার জনশক্তি, যেটা কিন্তু কোনো বিকল্প নাই। আমরা যদি আমাদের বিদ্যালয় পর্যায়ে প্রধান শিক্ষকগণ যদি তাদের যারা সহকর্মী রয়েছেন তাদেরকে যদি দক্ষ করে গড়ে তুলতে না পারে, তাহলে কিন্তু আমাদের এটা হবে না। এবং তারা যেন স্বতঃস্ফূর্ত ভাবে, স্বপ্রণোদিত মানে কি, স্পন্টেনিয়াসলি, বলতে হবে না, নিজের থেকেই যে করা, এবং তাদের দায়িত্বশীলতা রয়েছে, তারা দক্ষ এবং তাদের মধ্যে পেশাদারিত্ব রয়েছে, এই বিষয়গুলোকে আমাদের কারিকুলামে আনা হয়েছে। এই পাঁচটি হচ্ছে আমাদের অভিলক্ষ্য বা মিশন। এরপরে আমরা যেটি আলোচনা করতে চাই সেটি হচ্ছে আমাদের কারিকুলামে যোগ্যতার যে সংজ্ঞা, অর্থাৎ আমরা যে বলছি কিছু 10টি যোগ্যতার কথা বলছি, এই যে 10টি যোগ্যতা তারা অর্জন করবে, তাহলে যোগ্যতাটা কি এটা আমার প্রথমে জানা থাকা দরকার। যোগ্যতা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দীপ্ত হয়ে পরিবর্তনশীল প্রেক্ষাপটে অভিযোজনের জন্য যে প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির সমন্বয় হচ্ছে অর্জিত সক্ষমতাই হচ্ছে যোগ্যতা। যোগ্যতা হচ্ছে কিছু করার ক্ষমতা বা সক্ষমতা, কিছু করতে পারাটা। হ্যাঁ, এই যে করতে পারাটা সেটি কিভাবে হবে? তার জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির সমন্বয়ে সেটা হবে এবং এইটার মধ্য দিয়ে যে সক্ষমতা তারা অর্জন করবে তার ফলে তারা অভিযোজনে সক্ষম হবে এবং তাদের মধ্যে যেন মুক্তিযুদ্ধের চেতনা এটি পরিলক্ষিত হয়। এটি হচ্ছে যোগ্যতা। আমরা যদি আরেকটু ডিটেলস দেখি তাহলে এখানে আমরা তিনটা জিনিসকে ফোকাসিং করা হয়েছে, একটা হচ্ছে জ্ঞান, একটা হচ্ছে দক্ষতা, একটা হচ্ছে দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ, যেটাকে আমরা বলছি নলেজ, স্কিল, অ্যাটিটিউড। তাহলে জ্ঞানটা কি? জ্ঞানটা হচ্ছে যে, যেমন একটা উদাহরণ দিয়ে এখানে বলা হয়েছে যে গাছ লাগানোর জন্য প্রয়োজনীয় সকল বিষয় দিয়ে জানতে পেরেছে। এই জানাটা হচ্ছে জ্ঞান, অর্থাৎ কোনো কিছু আমি আগে জানতাম না, এখন আমি বিষয়টা জানতে পেরেছি। এই যে জানতে পেরেছি বা জানি, এটি হচ্ছে আমার জ্ঞান বা নলেজ। শুধু জ্ঞান দিয়ে কিন্তু কোনো কাজ হবে না, জ্ঞান অর্জনের পাশাপাশি সেই বিষয়টিকে কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় দক্ষতা দরকার। দক্ষতাটা কি হবে? অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে গাছ রোপণ করেছে এবং গাছকে বড় করে তুলেছে, অর্থাৎ সে দক্ষতা অর্জন করতে পেরেছে, এটি হচ্ছে দক্ষতা। এবং মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি কি? গাছের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে এবং গাছ সংরক্ষণে সে উদ্বুদ্ধ হয়েছে। মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি অর্থাৎ সে মূল্যবোধ ও তার দৃষ্টিভঙ্গি অর্জিত হয়েছে। এই তিনটা যখন একসাথে হবে, তিনটা যখন আমরা একত্রে কোনো মানুষের মধ্যে অর্জিত হবে, তখনই কিন্তু ওই বিষয়টিতে তিনি যোগ্যতা অর্জন করেছেন বা তিনি যোগ্য বলে বিবেচিত হবেন। তাহলে আমাদের শিক্ষার্থীদের জন্য আমাদের পরিবর্তিত কারিকুলাম এরকম 10টি মূল যোগ্যতা চিহ্নিত করা হয়েছে বা ধরা হয়েছে বা নেওয়া হয়েছে। এটি প্রথমটা হচ্ছে অন্যের মতামত অবস্থানকে সম্মান ও অনুধাবন করে প্রেক্ষাপট অনুযায়ী নিজের মতামত যথাযথ মাধ্যমে সৃজনশীলতার সাথে প্রকাশ করতে পারা, যে কোনো ইস্যুতে সূক্ষ্ম চিন্তার মাধ্যমে সামগ্রিক বিষয়সমূহ
বিবেচনা করে সকলের জন্য যৌক্তিক এবং সর্বোচ্চ কল্যাণ যেটা হয়, হ্যাঁ, সেরকম কল্যাণকর সিদ্ধান্ত নিতে পারা। এরপরে বলছে ভিন্নতা ও বৈচিত্র্যকে সম্মান করে, অর্থাৎ প্রত্যেকের যে আলাদা বৈশিষ্ট্য আছে বা ভিন্নতা রয়েছে সেটিকে সম্মান করে অন্যের কৃষ্টি, কালচার, ইতিহাস যেগুলো রয়েছে সেগুলোকে সম্মান করা, একই সাথে নিজের কালচার, কৃষ্টি ধারণ করতে হবে, লালন করতে হবে, পালন করতে হবে, দেশের প্রতি একটা ভালোবাসা, বিশ্বস্ততা প্রদর্শন করে বিশ্ব নাগরিকের যোগ্যতা অর্জন করা, বিশ্ব নাগরিক হওয়া। এরপরে যেটি রয়েছে সমস্যার প্রক্ষেপণ, দ্রুত অনুধাবন, সংশ্লেষণ, বিশ্লেষণ এবং ভবিষ্যৎ তাৎপর্য বিবেচনা করে সকলের অংশগ্রহণের মাধ্যমে যৌক্তিক এবং সর্বোচ্চ কল্যাণকর সিদ্ধান্ত নিতে পারা এবং সমাধান করতে পারা। 5 নম্বরে যেটি রয়েছে পারস্পরিক শ্রদ্ধাবোধ, হ্যাঁ, অর্থাৎ পারস্পরিক সহযোগিতা যেটাকে বলছি, মিউচুয়াল রেসপেক্ট, সম্মান ও সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ সহাবস্থান, অর্থাৎ একই সাথে একই পরিবেশে শান্তিপূর্ণভাবে থাকা থেকে পরিবর্তনশীল পৃথিবীতে নিজেকে মানিয়ে নিতে পারার যে দক্ষতা, অর্থাৎ অ্যাডাপ্টেশন যেটাকে বলছে, অভিযোজন যেটাকে আমরা বলছি, পরবর্তী প্রজন্মের জন্য নিরাপদ বাসযোগ্য পৃথিবী তৈরিতে ভূমিকা রাখতে পারা। এই 5টি। এর পরের যেটি রয়েছে 6 নম্বরে যেটি রয়েছে আমাদের 6 নম্বরে বলা হচ্ছে নতুন দৃষ্টিকোণ, ধারণা, দৃষ্টিভঙ্গির প্রয়োগের মাধ্যমে নতুন পথ, কৌশল, সম্ভাবনা সৃষ্টি করে শৈল্পিকভাবে তা উপস্থাপন এবং জাতীয় ও বিশ্ব কল্যাণে ভূমিকা রাখতে পারে, অর্থাৎ নতুন নতুন ধারণা, চিন্তা চেতনা, নতুন নতুন ইনোভেশন যেটাকে আমরা বলছি সেইগুলো। এরপরে নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ব্যবস্থা করার দায়িত্ব নিয়ে নিজ অবস্থান ভূমির জেনে ঝুঁকিপূর্ণ, নিরাপদ ও গ্রহণযোগ্য ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় এবং বৈশ্বিক সম্পর্ক যোগাযোগ তৈরি করতে পারা। প্রতিনিয়ত পরিবর্তনশীল পৃথিবীতে ঝুঁকি এবং দুর্যোগ মোকাবেলা, এটা একটু বড় জিনিস, মোকাবেলা এবং মানবিক মর্যাদা অক্ষুণ্ণ রেখে নিরাপদ সুরক্ষিত জীবন জীবিকার জন্য নিজেকে প্রস্তুত করা। শিক্ষার আলটিমেট গোল হচ্ছে জীবন জীবিকা মানসম্মত করা, সেই জায়গাগুলোকে রাখা হয়েছে জীবন জীবিকা। পরিবর্তনশীল পৃথিবীতে দৈনন্দিন উদ্ভূত যে বিভিন্ন গাণিতিক সমস্যা বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত দক্ষতা ব্যবহার করে সমাধান করতে পারা। এটিকে বলছি আমরা যে বিশ্বমানের নাগরিক বলতে চাইছি আমরা, সেই বিশ্ব নাগরিকের মধ্যে কি প্রযুক্তিগত দক্ষতা কিন্তু থাকবে, তাই না? এরপরে যেটি রয়েছে আমাদের সবকিছুর মূলে যেটি রয়েছে সেটি হচ্ছে আমাদের ধর্মীয় অনুশাসন মেনে চলা, প্রত্যেকেই যার যার ধর্মের যে বিধিবিধান, নিয়ম নীতিগুলো আছে সেগুলো মেনে চলা, সততা, নৈতিক গুণাবলী অর্জন করা, ভালো মানুষ হওয়া যেটাকে বলছি আমরা, আলোকিত মানুষ হওয়া, শুদ্ধাচার অনুশীলনের মাধ্যমে প্রকৃতি ও মানব কল্যাণে নিজেকে নিয়োজিত রাখা। এই 10টিকে আমাদের মূল যোগ্যতা আমাদের এই অভিন্ন কারিকুলাম যেটা 21 করা হয়েছে সেখানে দেওয়া হয়েছে, এবং এইটার সাথে লিঙ্ক করে আমাদের 10টি শিখন ক্ষেত্র করা হয়েছে। শিখন ক্ষেত্র বলতে কি বোঝায়? যে ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা শিখবে, তাদের ভাষা ও যোগাযোগ শেখা দরকার, কমিউনিকেট করতে ভাষা যোগাযোগ থাকবে, গণিত, যুক্তি, এই বিষয়গুলো থাকবে আমাদের, বিজ্ঞান ও প্রযুক্তি, এটি আমাদের এই এরিয়াগুলোতে তাদের শিখন দরকার, এবং ডিজিটাল প্রযুক্তি যেটাকে আমরা বলছি, পরিবেশ ও জলবায়ু সম্পর্কে জানা, সমাজ ও বিশ্ব নাগরিকত্ব একটি এরিয়া, জীবন ও জীবিকা এবং মূল্যবোধ ও নৈতিকতা, শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা যেটাকে আমরা বলছি ফিজিক্যাল এন্ড মেন্টাল হেলথ এন্ড প্রোটেকশন, প্রত্যেকেই শারীরিকভাবে ভালো থাকা, মানসিকভাবে ভালো থাকা, নিজেকে সুরক্ষিত রাখতে পারা, এবং শিল্প এবং সংস্কৃতি, আর্টস এন্ড কালচার। এই 10টি হচ্ছে মূলত আমাদের শিখন ক্ষেত্র। এই 10টি শিখন ক্ষেত্রকে ভিত্তি করেই অভিন্ন কারিকুলামে 10টি বিষয় করা হয়েছে, কিন্তু আমাদের প্রাথমিক স্তরের জন্য সেই 10টি বিষয়কে 8টি বিষয়ের মধ্যে ইনবিল্ড করা হয়েছে। আমাদের প্রাথমিক শিক্ষার বিষয় হচ্ছে 8টি, এবং প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আমাদের আগে যে বিষয়গুলো ছিল অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত, প্রাথমিক বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ধর্মনৈতিক শিক্ষা, এই 6টি সাবজেক্ট 31 জন আমাদের নতুন কারিকুলামে থাকবে। এবং এর সাথে আমাদের আরো 2টি নতুন সাবজেক্ট দেওয়া হয়েছে আমরা বলতে পারি। এই নতুন 2টি সাবজেক্ট হচ্ছে শিল্পকলা এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা। শিল্পকলাটা মূলত আমাদের যে আগে সঙ্গীত ছিল, চারুকারু ছিল, সেই দুটি সমন্বয়, এবং এর সাথে নৃত্যকলা, নাট্যকলা, এই বিষয়গুলো নিয়ে আমাদের নতুন বিষয় হিসেবে আসছে শিল্পকলা। এবং শারীরিক মানসিক স্বাস্থ্য শিক্ষার মধ্যে আমাদের আগের যে শারীরিক শিক্ষা একটা সাবজেক্ট ছিল সেটির সাথে মানসিক বিষয়টাকে নিয়ে এসে শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা। এই 8টি হচ্ছে আমাদের প্রাথমিক শিক্ষার
বিষয় করা হয়েছে। এই বিষয়গুলো কিন্তু আমাদের সকল প্রধান শিক্ষক ডিটেলস জানবে। এই যে কারিকুলাম নিয়ে আমরা এতক্ষণ ধরে ডিটেলস আলোচনা করলাম, এটার আরো অনেক বিস্তারিত ব্যাখ্যা আছে। আমাদের এই মূল ফোকাসিং যে বিষয়গুলো, আমাদের রূপকল্প, অভিলক্ষ্য, মূল দর যোগ্যতা, এবং যোগ্যতা কি, এই বিষয়গুলো স্কুল কালচারে মূলত শিক্ষার্থীরা এই জিনিসগুলো অর্জন করবে। এটি করতে গেলে আমাদের প্রধান শিক্ষককে একটি রোল প্লে করতে হবে, একটি ভালো অবস্থান নিতে হবে, ভালো দায়িত্ব পালন করতে হবে এবং নেতৃত্ব দিতে হবে। সেটি কি হতে পারে? শিক্ষাক্রম বাস্তবায়নে প্রধান শিক্ষকের করণীয় কি? এই যে কারিকুলাম সরকার করে দিয়েছে, এনসিটিবি করে দিয়েছে, নীতি নির্ধারণ করা দিয়েছে, সেই কারিকুলামটা বাস্তবায়ন হবে কোথায়? বাস্তবায়ন হবে বিদ্যালয় পর্যায়ে। সেই বিদ্যালয়ে কার নেতৃত্বে সেটি বাস্তবায়িত হবে? বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নেতৃত্বে। এই জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক যদি ডাইনামিক হয়, তিনি যদি একজন একাডেমিশিয়ান হন, তিনি যদি তার যদি দক্ষ নেতৃত্ব থাকে, তাহলে শিক্ষার্থীরা ভালো মানের শিক্ষা পেতে পারে। সেই জায়গাগুলোতে আমাদের কি করণীয় হতে পারে? তার ভিতরে প্রথম যেটি বলা হয়েছে, পরিশিষ্ট একে প্রদত্ত প্রধান শিক্ষকের নেতৃত্বের মডেল অনুসরণ করা। এখানে আমরা জানি আমাদের প্রধান শিক্ষকদের নেতৃত্বে একটি মডেল দেওয়া হয়েছে। সেই মডেলের মধ্যে মূলত ছিল যে প্রধান শিক্ষক তিনি বিভিন্নভাবে তার আদর্শিক প্রভাব করে, বুদ্ধিভিত্তিক উদ্দীপনা দিয়ে, ডায়ালগের মাধ্যমে, মনিটরিং এর মাধ্যমে, মেন্টরিং এর মাধ্যমে সকলকে উদ্বুদ্ধ করে একটি স্কুলের কার্যক্রমকে সুন্দরভাবে বাস্তবায়িত করতে পারেন। সেই মডেলটি অনুসরণ করতে হবে কারিকুলাম বাস্তবায়নের ক্ষেত্রে। নিবিড়ভাবে শিক্ষাক্রম অধ্যয়ন করতে হবে। অধ্যয়ন করা বলতে কি? গভীরভাবে দেখা, পড়া। এটা বলছে নিবিড়ভাবে। অর্থাৎ একজন প্রধান শিক্ষক নিজে কারিকুলাম জানবেন, কারিকুলামের বিষয়গুলো ভালো করে জানবেন, কারিকুলাম বুঝবেন এবং তিনি সহকর্মীদের সাথে এই বিষয়গুলো আলোচনা করবেন। শিক্ষাক্রম সম্পর্কে সম্যক ধারণা অর্জন করা। এই অধ্যয়ন করলেই তো আমরা ধারণা অর্জন করতে পারবো। কিন্তু অনেক সময় কিন্তু বলা হয়ে থাকে শিক্ষকগণ কি পড়াবেন, কারিকুলামই তো তারা জানে না, ভালো করে বোঝে না। এই যে কথাগুলো রয়েছে, এটি অনেকাংশে সত্য, আবার ক্ষেত্র বিশেষ সত্য না। তবে আমাদের শিক্ষকদের কারিকুলাম জ্ঞান কিন্তু শানিত করতে হবে, তাদেরকে বিষয়গুলো বুঝতে হবে। কারিকুলামের যে সিস্টেম আছে, মেথড, কোনটার পর কোনটা কিভাবে আমাদের বইয়ে বিস্তরণ ঘটছে, এই ডিটেলস তাকে একটি ভালো ধারণা, পরিপূর্ণ ধারণা থাকতে হবে। এবং একই সাথে সাথে শিক্ষাক্রম এবং সহ শিক্ষাক্রম কার্যাবলী, অর্থাৎ কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, সেটি সম্পর্কে সুস্পষ্ট একটি ধারণা তাদের থাকতে হবে। কারণ বিদ্যালয়ে শুধু লেখাপড়া না, বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন কো কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে, সেটি জানা। তারপর পাঠ্যপুস্তক অধ্যয়ন করা, বিষয়বস্তু সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করা। প্রতিটি নতুন যে পাঠ্যপুস্তকগুলো দেওয়া হয়েছে, বইগুলো দেওয়া হয়, প্রতিটি বই সম্পর্কে একটা ভালো ধারণা থাকা, কোন কোন বইয়ে কি বিষয়বস্তু আছে সেগুলো তারা জানা। ৬ নম্বরে যেটি রয়েছে, শিক্ষক সংস্করণ, শিক্ষক সহায়িকা, শিক্ষক নির্দেশিকা নিজে অধ্যয়ন করা এবং সহকারী শিক্ষকদের উদ্বুদ্ধ করা এবং পাঠে উক্ত সামগ্রী নিজে ব্যবহার করা এবং অন্যদের ব্যবহারে নিশ্চিত করা। এখানে যেটা বলা হয়েছে, এখানে একটু বলা দরকার, শিক্ষক সংস্করণ, শিক্ষক সহায়িকা, নির্দেশিকা, এই কথাগুলো যে তিনটা টার্ম রয়েছে, এই তিনটা টার্মকে বাদ দিয়ে এখন কিন্তু শিক্ষক সহায়িকা করা হয়েছে। এবং শিক্ষক সহায়িকা, কারণ একাধিক নাম থাকলে সেটি সমস্যা হয় অনেক ক্ষেত্রে, সেজন্য সবগুলো বাদ দিয়ে আমাদের শিক্ষক সহায়িকা করা হয়েছে। শিক্ষক সহায়িকা কিন্তু একটি পরিপূর্ণ পাঠদান করবেন কিভাবে, তার একটা পরিপূর্ণ রূপরেখা সেখানে দেওয়া আছে। তাহলে সেই রূপরেখাটা জেনে নিজে যেমন সেটি ব্যবহার করতে হবে, সহকারীদেরকে ব্যবহারে নিশ্চিত করতে হবে। এটি করতে পারলে আমাদের অনেক কাজ কিন্তু এগিয়ে যায়। বার্ষিক পাঠ পরিকল্পনা অনুযায়ী কর্ম সম্পাদন করা, অর্থাৎ প্রত্যেক বছরের শুরুতেই একটা অ্যানুয়াল লেসন প্ল্যান দিয়ে দেওয়া হয়। সারা বছর কতদিন ক্লাস হবে, কোন ক্লাসে কতটুকু পড়ানো হবে, এরকম যে একটি কর্ম পরিকল্পনা, সেটিকে আমরা বলছি অ্যানুয়াল লেসন প্ল্যান। সেই লেসন প্ল্যান থাকতে হবে। লেসন প্ল্যানের আলোকে প্রতিদিনের কাজগুলো যেন ঠিকমতো হয়। বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলী কর্তৃক পাঠ্যিকা ব্যবহার করা। পাঠ্যিকা হচ্ছে এমন একটা জিনিস যেটা আমি যে বার্ষিক পাঠ পরিকল্পনার থেকেই পাঠ্যিকা বলছে, অর্থাৎ বার্ষিক পাঠ পরিক্রমা একটা পাঠকে ডিটেলস লেখা থাকে, ওই ডিটেলস থেকে আমরা ছোট্ট করে কিছু নোট করে নিয়ে যাওয়া, যে আমার পাঠটা আমি কিভাবে উপস্থাপন করবো, সেটাকে বলছি পাঠ পরিকল্পনা, মানে পাঠ্যিকা বলছে সেটাকে। পাঠ্যিকা ব্যবহার করতে হবে, ঠিক আছে? এটি কিন্তু আমাদের একটি পয়েন্টস দেওয়া হয়েছে। এবং এই পাঠ্যিকা কেন ব্যবহার করতে হবে? পাঠ্যিকা করতে গিয়ে শিক্ষককে পড়তে হবে, পড়তে গেলে তাকে বইপত্র পড়তে হবে এবং বইপত্র পড়ার মধ্য দিয়ে তিনি আসলে জানতে পারবেন যে এই পাঠটা কিভাবে দেওয়া হয়েছে। সেটি কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে হয়ে ওঠে না।
পদ্ধতিগতভাবে পাঠদান করা এবং সহকারী শিক্ষকদের পদ্ধতিগতভাবে পাঠ উপস্থাপন করা, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। পাঠদান তো সবাই করতে পারি, তাই না? পাঠদান আমরা সবাই করি, আমাদের শিক্ষকগণ করেন, কিন্তু সিস্টেমিক ওয়েতে অর্থাৎ পদ্ধতিগতভাবে যেভাবে পাঠটা দেওয়ার কথা বলা হয়েছে আমাদের কারিকুলামে, ঠিক সেইভাবে কয়জন আমরা পাঠ উপস্থাপন করে, সেটি একটি বড় বিষয়। সেই জন্য বলছে কারিকুলামের যে স্ট্রাকচার দেওয়া হয়েছে, কারিকুলামের যে প্রসিডিউর, মেথড, সিস্টেম করা হয়েছে, সেই সিস্টেমগুলো অনুসরণ করে পাঠদান করতে হবে এবং সহকারী শিক্ষকরা যেন সেটি করে, সেটি তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। তাহলে না হয় কারিকুলামের বাস্তবায়ন যথাযথ হবে, আর তা না হলে গতানুগতিক হয়ে যাবে সবকিছু। সহকারী শিক্ষকদের পাঠ পর্যবেক্ষণ ও ফলাবর্তন, যেহেতু প্রধান শিক্ষক একজন অভিজ্ঞ শিক্ষক, একজন মেন্টর, এবং তার একটি জব ডিসক্রিপশনে রয়েছে যে তিনি সহকারী শিক্ষকদের পাঠ পর্যবেক্ষণ করবেন এবং পাঠ পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ফলাবর্তন দিবেন, অর্থাৎ এই পাঠটা তিনি কারিকুলামের যে নির্দেশনা রয়েছে সেই আলোকে করেছেন কিনা, এবং ওখানে শিক্ষার্থীরা কি অর্জন করার কথা ছিল সেটি কতটুকু অর্জন করতে পেরেছে, কেন পারে নাই, বা পাঠটাকে ডেভেলপ করার জন্য আর কি কি আছে, সেই বিষয়গুলো ফলাবর্তন আকারে তিনি দিবেন। শ্রেণী রুটিন প্রণয়ন করা এবং ক্লাস রুটিন অনুযায়ী পাঠদান নিশ্চিত করা। অনেক স্কুলগুলোতেই আমাদের এই শ্রেণী রুটিনের যে বিষয়টি থাকে, আমাদের এনসিটিভি একটি রুটিন করে দিয়েছে, সেটি ভালো হোক মন্দ হোক যেভাবেই হোক, সেটি যেহেতু প্রেসক্রাইব একটি রুটিন, অতএব সেই রুটিনটা আমাকে অনুসরণ করতে হবে। সেই রুটিন অনুসরণ করে ক্লাসগুলো নিতে হবে। নিয়মিত সহশিক্ষাকর্মী কার্যাবলী, স্কুলের লেখাপড়ার পাশাপাশি কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস, খেলাধুলা, নাচ, গান, অভিনয়, অন্যান্য যতগুলা ইভেন্টস রয়েছে সবগুলো স্কুল কালচারে প্রতিনিয়ত চলমান থাকবে। সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করা, আবার সবকিছুই করলাম, পরীক্ষাটা সুষ্ঠুভাবে নিলাম না, তাহলে কারিকুলামের আমরা মূল্যায়ন করব কিভাবে, তাই না? সেটি পরীক্ষাটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে এবং যথাযথভাবে মূল্যায়ন করা, ফিডব্যাক দেওয়া এবং রেকর্ড রাখা, এগুলোর মধ্য দিয়ে মূলত কারিকুলাম বাস্তবায়ন হতে পারে এবং এই সব কিছুর নেতৃত্বে থাকবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমাদের এই সেশনে যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেগুলো আমরা দেখে নিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।